হচ্ছে মূলত আইডেন্টিটি। ASP.NET আইডেন্টিটি ব্যাপারটা আসলে কি জিনিস বা কিভাবে আপনি আপনার প্রজেক্টে ASP.NET আইডেন্টিটি ইমপ্লিমেন্ট করবেন, মূলত কনসেপচুয়াল নলেজটা আমি দেওয়ার ট্রাই করব। এবং ফাইনালি যে জিনিসটা নিয়ে আলোচনা করব, রোল নিয়ে আপনি কিভাবে কাজ করবেন, এবং যখন কোনো কাস্টমাইজেশনে যাবেন সেই কাস্টমাইজেশনের প্রসিডিউরটা কি হতে পারে। ডিটেল কাস্টমাইজেশন আমি আজকে দেখানোর মতো সময় বা আমার টার্গেট ও স্কোপের বাইরে আসলে ডিটেল কাস্টমাইজেশন, বাট আমি ট্রাই করব বিভিন্ন লেভেলে আইডিয়াগুলো দিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে। প্রাইমারিলি আমার টার্গেট হচ্ছে ASP.NET আইডেন্টিটি এই জিনিসটা কি আসলে বোঝা এবং সেই অনুযায়ী সেটা নিয়ে কাজ করা। সো আমি প্রথমে যেটা করতেছি, নতুন একটা প্রজেক্ট নিচ্ছি এবং ASP.NET ওয়েব অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি, এবং এটা একদম স্যাম্পল নিউ প্রজেক্ট। এই নামে মনে হয় একটা প্রজেক্ট আছে অলরেডি। এটার নাম দিয়েছি স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্ট। এবং মাইক্রোসফটের ASP.NET MVC যেটা ডিফল্ট MVC, এটা আমি প্রথমে শুরু করতেছি, এটা দিয়েই ওকে করলাম। সো স্যাম্পল প্রজেক্টে যেটা হয়, সে আসলে অনেক কিছু অ্যাড করে, অনেক কিছু ডাউনলোড করে নেয়, এই কারণে প্রথমবার একটু সময় লাগবে। আপনারা নিচের এই এরিয়া দেখতে পাচ্ছেন যে সে jQuery তারপরে বুটস্ট্র্যাপ এই জিনিসগুলো প্রজেক্টে অ্যাড করতেছে। স্যাম্পল প্রজেক্টটা কেন অ্যাড করতেছি আমি একটু ব্যাখ্যা করি। কারণ মাইক্রোসফটের এই ASP.NET MVCর স্যাম্পল প্রজেক্টে আসলে বাই ডিফল্ট অ্যাকাউন্ট কন্ট্রোলার এবং অথেন্টিকেশন অথরাইজেশন এই জিনিসগুলো আসলে প্রোভাইড করা থাকে। তো আমরা এবং এটা যথেষ্ট অর্গানাইজ, আমি নিজে এক্সপ্লোর করে দেখছি, এটা যথেষ্ট অর্গানাইজ। আপনি যদি এই জিনিসটা বুঝতে পারেন তাহলে আপনি নিজে আসলে ASP.NET আইডেন্টিটি ইমপ্লিমেন্ট করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ আসলে ওরা যে কিভাবে কাজটা করছে এটা ঠিক প্রাইমারি স্টেজে বুঝে ওঠাটা ডিফিকাল্ট হয়। তো আমার টার্গেট আজকে আসলে হচ্ছে যে কিভাবে ওরা কাজ করছে সেই জিনিসটা বোঝা এবং আমাদের নিজস্ব প্রজেক্টে ওই জিনিসটাকেই ফ্রম দ্য স্ক্র্যাচ ডেভেলপ করা। আমরা যদি সলিউশন এক্সপ্লোরারে আসি, এখানে রেফারেন্সে আমরা দেখতে পাবো যে আসলে যা যা রেফারেন্স নেওয়া দরকার অলরেডি সেই রেফারেন্সগুলো নেওয়া আছে। এনডিটি ফ্রেমওয়ার্ক থেকে শুরু করে এখানে যে জিনিসগুলো আছে খেয়াল করে দেখেন, মাইক্রোসফট ওইন, এইটা আসলে আইডেন্টিটির জন্য, আমরা আইডেন্টিটি যে ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি আইডেন্টিটির জন্য আসলে হেল্প করবে এই ওইন, এই পার্টটুকু। এবং আরও যে এরিয়া আছে আইডেন্টিটির জন্য যে সকল নিড লাগে, ASP.NET আইডেন্টিটি, মূলত এই তিনটা আসলে হচ্ছে ASP.NET আইডেন্টিটির জন্য রেফারেন্স। তো আমরা পরবর্তীতে এই জিনিসগুলোকে রেফারেন্স হিসেবে ইউজ করব এবং এইগুলা ডিপেন্ডেন্সি রেফারেন্স যেগুলো লাগে আপনি জানেন যে নুগেট আসলে ওগুলো অ্যাড করে নেয়। প্রাইমারি স্টেজে আমি জাস্ট অ্যাপ্লিকেশনটা রান করি। সো দিস ইজ অ্যাকচুয়ালি ASP.NET এর ডিফল্ট যে পেজটা আছে সেটা আমি প্রথমে একটা ইউজার হিসেবে রেজিস্টার করতেছি। আমি এখানে ইমেল দিলাম, আমার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড দিচ্ছি সাপোজ বড় হাতের ABCD 1 2 3 এবং
একটা টিল্ড সাইন, বিকজ ওর পাসওয়ার্ড ভেরিফিকেশনে এই জিনিসগুলো দরকার হয়। সো এ বি সি ডি 1 2 3 এবং একটা টিল্ড সাইন। হ্যাঁ বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। জি আমি দেখাই দেবো, এটা আমাদের ডাটাবেজে, আপনি যে ডাটাবেজ বানাবেন সেই ডাটাবেজে এই কাজগুলো হবে। হ্যাঁ ডিফল্ট যেটা থাকে সেটা আসলে লোকাল ডিবি থাকে, লোকাল ডিবি সেটিং করা থাকে। ডিফল্ট যে অ্যাপ্লিকেশন আছে আপনি অ্যাপ ডাটা ফোল্ডারে আসলে এই জিনিসটা পাবেন। ওকে আমি জানি না কেন এটা সময় নিচ্ছে এত বেশি, বাট আমি একটু চেক করে নিই আমার এসকিউএল সার্ভার কানেক্টেড কিনা। ওকে SQL server running fine. সো আপনারা খেয়াল করে দেখেন আমি যে ইউজার দিয়ে রেজিস্টার করছি সে কিন্তু ঠিকই রেজিস্টার করতে পারছে বলেই আসলে এখানে ওই ইউজার নেমটা এখানে চলে আসছে। এবং আমি যদি এখন লগ অফ করি এবং আবার লগ ইন করা ট্রাই করি, আমার ইউজার নেম পাসওয়ার্ডটা আসলে ব্রাউজার থেকে সেভ করা আছে, আমি এগুলা সরাই দিচ্ছি, আবারও আমার ইউজার নেম পাসওয়ার্ড দিচ্ছি এবং অটোমেটিক্যালি যেহেতু সাজেস্ট করতেছে আমি লগ ইন করার ট্রাই করি। সো এখন খেয়াল করে দেখেন আমার ওই ইউজার নেম পাসওয়ার্ডের থ্রুতেই কিন্তু সে আমাকে লগ ইন করাই দিচ্ছে। আচ্ছা যে কোয়েশ্চেনটা ছিল যে কোথায় আসলে সে তার এই ডাটাবেসটা মেনটেন করতেছে, তাই তো? আমরা যদি আমাদের ওয়েব কনফিগ সেটিং থেকে দেখি তাহলে আসলে ব্যাপারটা আমি বুঝতে পারবো যে আসলে কোথায় সে এই সেটিংটা ম্যানেজ করতেছে। ওয়েব কনফিগে যদি আপনি খেয়াল করে দেখেন ডিফল্ট কানেকশন বলে একটা নেম অ্যাড করা আছে এবং ডিফল্ট কানেকশনের এগেইনস্টে ডাটা সোর্স দেওয়া আছে লোকাল ডিবি /ভার্সন 11, অর্থাৎ লোকাল ডিবিতে সে ম্যানেজ করতেছে। এবং লোকাল ডিবির যে ফাইল যেই ডাটাবেজের নাম সেটা হচ্ছে ASP.NET স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্ট, এই নামে সে একটা ডাটাবেস ক্রিয়েট করার কথা। বাট ওইটা আসলে কোথায় পাবো আমরা? ওইটা পাবো অ্যাকচুয়ালি আমাদের যে প্রজেক্ট আছে সেই প্রজেক্টের অ্যাপ ডাটা যে ফোল্ডারটা আছে এটার ভিতরে সাধারণত থাকে, যদিও দেখাচ্ছে না। আপনি এখানে যদি খেয়াল করেন একটা আইকন আছে শো অল ফাইলস, এখানে ক্লিক করলে আসলে দেখেন যে এখানে ওই ফাইলটা আছে। লোকাল ডিবি ভার্সন ফাইল সাধারণত এসকিউএল সার্ভারে থাকে না, এটা ফাইল হিসাবে থাকে। সো আমি যদি অ্যাপ ডাটা ফোল্ডারে ব্রাউজ করি তাহলে দেখব ওখানে MDF ফরম্যাটের একটা ফাইল আছে। সো ওপেন ফোল্ডার ফর ফাইল এক্সপ্লোরার, এখানে দেখেন সেই আমাদের প্রজেক্টের ভিতরেই আমরা যেখানে যে ফোল্ডারে প্রজেক্ট নিয়েছি সেই ফোল্ডারে অ্যাপ ডাটা যে ফোল্ডারটা আছে সেখানে ASP.NET স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্টের এই ফাইলগুলো ক্রিয়েট হয়েছে। এবং এটা আপনি চাইলে প্রজেক্ট ইনক্লুড করতে পারেন, বাট দ্যাট নট নেসেসারি অ্যাকচুয়ালি, বিকজ এইটা প্রজেক্টে যদি আমি ইনক্লুড করি এটা লোড করার জন্য প্রজেক্ট আমার যতবার আমি বিল্ড করব, যতবার প্রজেক্টটা রান করব, ততবার সে এই জিনিসটাকে লোড করার ট্রাই করবে এবং প্রজেক্ট ভারী হয়ে যাবে। এই কারণে এটাকে আসলে এক্সক্লুড রাখা হয় প্রজেক্ট থেকে। ইভেন অনেক সময় CSS জাভাস্ক্রিপ্ট যদি রিসোর্স অনেক বেশি থাকে তাহলে সেগুলোকে এক্সক্লুড রাখা হয়, যেগুলো শুধুমাত্র ফাইল বেসড, ফাইল রেফারেন্স দিলেই হয়ে যাচ্ছে, সেগুলো ফাইল রেফারেন্স যদি আমি দেই যেহেতু কাজ হয়ে যাচ্ছে আমার ওইটা আসলে প্রজেক্টে ইনক্লুড করা দরকার হয় না। তো সার্ভার এক্সপ্লোরারে কিভাবে আপনি তাহলে এই যে ডাটাবেজ আছে এই ডাটাবেজের ডাটাগুলো আপনি দেখতে পাবেন, লোকাল ডিবির ডাটাগুলো দেখতে হয় সার্ভার এক্সপ্লোরার থেকে, যেটা আসলে ভিজুয়াল স্টুডিও নিজস্ব এনভায়রনমেন্ট থেকে আপনি দেখতে পারেন। তো সার্ভার এক্সপ্লোরার কোথায় পাবেন? ভিউতে যাই, ভিউতে গিয়ে সার্ভার এক্সপ্লোরারে ক্লিক করলে আসলে এই উইন্ডোটা চলে আসবে এবং এখানে ডাটা কানেকশন সেকশনে দেখবেন যে আপনার ওই যে ডিফল্ট কানেকশন চলে আসছে, যেহেতু আপনার যেই কানেকশনের নাম সেটা আসলে ডিফল্ট কানেকশন এবং আমাদের ডাটাবেজের নাম হচ্ছে স্যাম্পল আইডেন্টিটি প্রজেক্ট। সো এইটা এখনো কানেক্টেড না, আপনি রিফ্রেশ করলে এই ডাটাবেসটা আসলে কানেক্টেড হয়ে যাবে। এবং আমরা যদি এই ডাটাবেস খেয়াল করে দেখি এখানে কিছু টেবিলস একদম সেই সেম ফরম্যাটে আছে, বাট টেবিলসগুলো যেভাবে আছে ASP.NET রোল, ইউজার ক্লেম, ইউজার লগইন, রোলস, ASP.NET ইউজার্স, আমি যদি ASP.NET ইউজার্স এই টেবিলটায় যাই, শো টেবিল ডাটায় যাই, তাহলে টেবিলের স্ট্রাকচারটা আসলে কেমন সেটা আগে বোঝার চেষ্টা করি। মানে ও আমাকে যে টেবিল ফরম্যাটটা ইউজারের জন্য যে টেবিলটা দিছে
সেই টেবিল স্ট্রাকচার যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে প্রথমে আইডি আছে অনেক বড় ডিজিটের, যেটা আসলে গ্লোবাল ইউনিক ইউজার আইডি বা গুইড বলা হয়, জিইউআইডি দেওয়া আছে। এবং একটু পেনটা নিয়ে নিই। So this is actually GUID, Global Unique ID. দেন আপনি খেয়াল করে দেখেন আমরা যে ইমেল ইনফরমেশন দিচ্ছি সেই ইমেল ইনফরমেশন সে নিচে ইমেল কনফার্ম বলে একটা ফিল্ড আছে। ইমেল কনফার্ম ফলস মানে হচ্ছে আমি এখন ইমেল ভেরিফাই করি নাই। তো আপনি জানেন আইডেন্টিটি, আপনি এখান থেকে অনেক ধারণা পাবেন আইডেন্টিটি কি কাজ করে। ইভেন আইডেন্টিটি ইমেল কনফার্মেশন আপনি যে করবেন সেই সাপোর্টটা দেয়, যদি আজকে আমি সেই জিনিসটা দেখানোর সুযোগ পাবো না। আপনি কিছু গুগল করে কিছু ধারণা নিয়ে এই জিনিসগুলো করতে পারবেন। পাসওয়ার্ড হ্যাশ, আমি যে পাসওয়ার্ডটা দিচ্ছি সেটা নিশ্চয়ই ডাটাবেজে একদম ওই ফরম্যাটে থাকা উচিত না। সো ASP.NET আইডেন্টিটি নিজে থেকে ওই পাসওয়ার্ডটাকে হ্যাশিং করে দিচ্ছে এখানে, এবং এই হ্যাশ থেকে আপনি কোনোভাবে বুঝতে পারতেছেন না আসলে পাসওয়ার্ডটা কি। ও নিজের সিকিউরিটি সিস্টেমের মাধ্যমে সেটা হ্যাশ করে দিচ্ছে, সিকিউরিটি স্ট্যাম্প বলে সে একটা জিনিস রাখে। পাশাপাশি ফোন নাম্বার কনফার্ম, টু ফ্যাক্টর এনেবল করা আছে কিনা, যেমন আমাদের এইটার ক্ষেত্রে টু ফ্যাক্টর এনেবল ফলস করা আছে। যদি টু ফ্যাক্টর এনেবল ট্রু করা থাকে তাহলে আপনি ফোন নাম্বার দিয়ে দিলে ফোন নাম্বার দ্বারা কনফার্ম করতে পারবেন। দেন লক আউট হবে কিনা, লক আউট মানে হচ্ছে যদি ভুল পাসওয়ার্ড দেওয়া হয় কন্টিনিউয়াসলি তাহলে এই অ্যাকাউন্টটা লক হয়ে যাবে কিনা, ওই জিনিসটা এনেবল করে রাখা যায়। সো লক আউট এন্ড ডেট, অর্থাৎ আপনার যদি লক আউট হয়ে যায় তাহলে এই লকটা কবে এন্ড হবে সেটা অর এক্সপায়ার হবে সেটা আপনি বলে দিতে পারেন এখান থেকে। এবং আপনি দেখেন অ্যাক্সেস ফেইল, আপনি কতবার অ্যাক্সেস করার ট্রাই করছেন এবং ফেইল কাউন্ট কতবার হয়েছে সেটা এখানে কাউন্ট করা যাচ্ছে, মানে সেই ডাটাটাও এখানে রাখতেছে। ফাইনালি ইউজার নেম যে সেকশনটা আছে এখানে ও আসলে ইউজার নেম হিসেবে বাই ডিফল্ট ইমেলটা রেখে দিছে, আমার ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি খেয়াল করে দেখেন আমার ইউজার নেম এবং আমার ইমেল দুইটাই সেম। সো ইউজার নেম হিসেবে সে আসলে ইমেলটা ইউজ করছে। মোটামুটি এটা হচ্ছে আমাদের সেই ইউজার টেবিলের স্ট্রাকচার। দেন আমি যদি আমাদের অন্যান্য টেবিলগুলো চলে আসি, যেমন রোল টেবিল আছে, খেয়াল করে দেখেন ইউজার ক্লেইমস টেবিল আছে, লগ ইন টেবিল আছে এবং রোলস ইউজার লগ ইন টেবিল আছে। সো যদি লগ ইন টেবিলে আমি যাই, শো টেবিল ডাটা, এখানে আপাতত আসলে কিছুই নাই। লগইন প্রোভাইডার যদি আপনার আলাদা কোনো প্রোভাইডার থাকে তাহলে আপনি এখানে ওই অনুযায়ী লগইন প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ যদি এক্সটার্নাল লগইন করে থাকেন, বাইরে থেকে কারো মাধ্যমে লগইন করেন, ফেসবুক গুগলের লগইনগুলো করেন, তাহলে সেই ডাটাগুলো আসলে এখানে ম্যানেজ করতে পারে। দেন আমি যদি চলে আসি, আর এখানে আসলে কোনো তেমন ডাটা নাই, আমরা যেহেতু রোল এখন অ্যাসাইন করি নাই বা ওই কাজগুলো করি নাই। সো শুধুমাত্র ইউজার টেবিলে ডাটা আছে এবং সে সেখান থেকে ভেরিফাই করে কাজ করতেছে। এখন আসেন আমি আগে আপনাদের ব্রিফ দেই যে কিভাবে আসলে ASP.NET আইডেন্টিটি সিস্টেম কাজ করে অ্যাকচুয়ালি, রাইট। ASP.NET আইডেন্টিটি সিস্টেমে প্রথমত যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কিছু ইন্টারফেস দিয়ে সে তার ভ্যালুগুলো ডিফাইন করে। একটা ইন্টারফেস আছে হচ্ছে আই ইউজার, দেন আছে হচ্ছে আইডেন্টিটি ইউজার অ্যাকচুয়ালি, দেন এই আইডেন্টিটি ইউজার ইন্টারফেস থেকে এটা আসলে আইডেন্টিটি এই জিনিসগুলো প্রোভাইড করতেছে। আমি এক এক করে ব্যাখ্যা করি আসলে কোন জিনিসটা কি কাজ করে। সো আইডেন্টিটি ইউজার বলে একটা জিনিস আছে যেটা আসলে আপনার ইউজারকে ডিফাইন করে। এই যে আপনি যে জিনিসগুলো দেখলেন আমাদের এই যে টেবিলের যে স্ট্রাকচার আপনি খেয়াল করে দেখছিলেন, সো সেই টেবিলের স্ট্রাকচারে যে জিনিসগুলো আছে সেগুলো সব এই ইন্টারফেসে আসলে ডিফাইন করা আছে। এগুলা আপনি ধরে নিতে পারেন আইডেন্টিটির মডেলগুলা। সো আইডেন্টিটির কি কি মডেল আসলে সে ইউজ করে, ইভেন আইডেন্টিটি রোল আছে, রোলকে ডিফাইন করার জন্য আইডেন্টিটি রোলকে ডিফাইন করার জন্য। এবং পরবর্তীতে এই যে জিনিসগুলো আছে আইডেন্টিটি ইউজার এবং রোল নিয়ে তো আপনি কাজ করতে চাবেন। সো এই জিনিসগুলোকে কাজ করার জন্য হাই লেভেল থেকে ASP.NET আইডেন্টিটি যে জিনিসটা নিয়ে কাজ করে সেটা হচ্ছে ইউজার ম্যানেজার। সো আপনি ইউজার ম্যানেজার দিয়ে ইউজার রিলেটেড যে কোনো ধরনের কাজ করতে পারবেন এবং এটা আসলে ASP.NET আইডেন্টিটি প্রোভাইড করে।
কাস্টমাইজেশন লেভেলে পরে আসি, আগে আমি জাস্ট কি কি এলিমেন্ট আছে সেই জিনিসটা ব্যাখ্যা দিই। সো ইউজার ম্যানেজার আছে ওর কাছে, বাট ইউজার ম্যানেজারকে যদি এই ইউজার ম্যানেজার এটা একটা ধরে নেন ক্লাস, এই ক্লাসের ইনস্ট্যান্স যদি আপনি তৈরি করতে চান, সো ইউজার ম্যানেজার আছে। ইউজার ম্যানেজার আবার হাই লেভেল থেকে যেহেতু কাজ করে তার ডিপেন্ডেন্সি আছে ইউজার স্টোরের উপরে। ইউজার স্টোর মূলত আমরা অনেকটা যেভাবে ডাটা অ্যাক্সেস লেয়ার, বিজনেস লজিক লেয়ার নিয়ে কাজ করি, সো ধরে নেন এটা হচ্ছে ASP.NET আইডেন্টিটি যা প্রোভাইড বিজনেস লজিক লেয়ারের অংশটুকু, অর্থাৎ ইউজার রিলেটেড যে সকল কাজ করবেন সেই কোডগুলো এখানে লেখা আছে। ইউজার স্টোর মূলত হচ্ছে একদম ইনফ্রাস্ট্রাকচার লেভেলে ডাটা অ্যাক্সেস রিলেটেড যে কাজগুলো করবেন সেগুলো আসলে ইউজার স্টোর ম্যানেজ করে। সো ইউজার স্টোরের ইনস্ট্যান্স তৈরি করতে গেলে আপনাকে কোনো না কোনো ডাটাবেস কনটেক্সট বলে দিতে হবে, অর্থাৎ আমরা যে এন্টিটি ফ্রেমওয়ার্কের ডিবি কনটেক্সট ইউজ করতেছি সেই ডিবি কনটেক্সট বলে দিতে হবে। আর একটা জিনিস আছে সেটা হচ্ছে সেম ওয়েতে বলেন। আচ্ছা, আমি যেটা বললাম যে যদি আপনি ইউজার ম্যানেজার নিয়ে কাজ করতে চান, ইউজার ম্যানেজারকে ইউজার স্টোর চিনে দিতে হয়। আবার ইউজার স্টোর যেহেতু মানে ইনফ্রাস্ট্রাকচার নিয়ে কাজ করে, ডাটাবেস নিয়ে কাজ করে, তাই তো, ডাটাবেস থেকে ডাটা পুল করবে, পুশ করবে, সেগুলোই তো ইউজার ম্যানেজারকে সেই রেসপন্স জানাবে। সো এই জন্য তাকে কোনো না কোনো ডিবি কনটেক্সট চিনাই দিতে হয়। এবার কি বুঝতে পারছেন? সো মুশফিক ক্লিয়ার? ফাইন। রোল স্টোর সেম অ্যাপ্রোচ, রোল ম্যানেজারের এগেইনস্টে রোল স্টোর থাকে এবং রোল স্টোরকেও ডিবি কনটেক্সট চিনাই দিতে হয়। মূলত এইটা হচ্ছে অ্যাপ্লিকেশনের অনেকটা স্ট্রাকচার। এছাড়া এখন ধরেন আপনি যদি কোনো একটা ইউজার ক্রিয়েট করবেন, আপনি সিম্পলি ইউজার ম্যানেজার এই যে জিনিসগুলো আছে এগুলো টোটালি ASP.NET আইডেন্টিটি আসলে এই জিনিসগুলো প্রোভাইড করে আমাদেরকে, রাইট? সো আপনি যদি এখন কোনো একটা ইউজার ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আসলে এই ফ্রেমওয়ার্ককে বললেই হয় যে ইউজার ম্যানেজার তুমি আমাকে একটা ইউজার ক্রিয়েট করে দাও যার ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা, ইমেল এটা, অমুক এটা, তমুক এটা, ওই জিনিসগুলো বললে এই ইউজার ম্যানেজার ইউজার স্টোরের সাথে কমিউনিকেট করে এবং ডিবি কনটেক্সটের সাথে কমিউনিকেট করে সে ইজিলি এটা ক্রিয়েট করে দিতে পারে, অর্থাৎ এই কোড অংশটুকু আপনাকে নতুন করে লিখতে হচ্ছে না। রোল ম্যানেজারের কথাও সেম, আপনি একটা রোল ক্রিয়েট করতে চান, রোল ম্যানেজারকে রিকোয়েস্ট করবেন, রোল ম্যানেজার তুমি আমাকে একটা রোল ক্রিয়েট করে দাও, এইটা হচ্ছে রোলের নাম, সাপোজ আপনি একটা রোল নাম বলে দিলেন, রোল ম্যানেজার রোল স্টোরের সাথে কমিউনিকেট করে ডিবি কনটেক্সটের সাথে কমিউনিকেট করে এই রোলটা ক্রিয়েট করে দিবে, যেই কোডটা আপনার লিখতে হচ্ছে না। আচ্ছা, আইডেন্টিটির আগে যে সিস্টেমটা ছিল যেটাকে বলা হয় আসলে ASP.NET মেম্বারশিপের ক্ষেত্রে যে এরিয়াটা ছিল, মেম্বারশিপ আপনাকে যতটুকু প্রোভাইড করতো, ওই যে আমি যে ইউজার টেবিল দেখাইছি ওরকম কিছু একটা ইউজার টেবিল সে নিজে থেকে বানাই দিত। এই ইউজার টেবিলের বাইরে আপনি অন্য কোনো কিছু কাস্টমাইজ করতে পারতেন না। বাট আইডেন্টিটি যে কাজটা করে, আইডেন্টিটি আপনাকে ফুল স্বাধীনতা দিবে। আপনি আপনার যে কোনো ধরনের ইউজার লেভেলের নতুন কোনো ফিল্ড অ্যাড করা লাগলে অ্যাড করবেন, রোলের কোনো নতুন ফিল্ড অ্যাড করা লাগলে অ্যাড করবেন, অর্থাৎ আইডেন্টিটি আপনাকে আরো ফ্লেক্সিবিলিটির এরিয়া তৈরি করে দিচ্ছে। এবং আইডেন্টিটি বাই ইটসেলফ ইজ এ ফ্রেমওয়ার্ক কোন পার্সপেক্টিভে? কারণ হচ্ছে একটু আগে আমি যেই পিকচারটা আপনাদের দেখালাম যে ইউজার ম্যানেজার ইউজার স্টোরের সাথে কমিউনিকেট করতেছে ডিবি কনটেক্সট, এই কোডগুলো আপনার লেখা লাগতেছে না, বাট এর উপরে আপনি চাইলে আরো আপনার নিজের মতো এক্সটেনশন ম্যানেজার বা এক্সটেনশন রোল ম্যানেজার আপনি লিখে নিতে পারেন, ক্লাস লিখে নিতে পারেন। আমি আস্তে আস্তে ওই জিনিসগুলো হয়তো আপনাদের দেখাবো। এছাড়াও আরো যে জিনিস আছে আইডেন্টিটির, কেউ কিছু বলতে চাচ্ছেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, ওরা যা দিচ্ছে সেটা তো আপনার মিনিমাল থাকতেই হবে, বাট আপনি যদি ফিল করেন না এগুলো আমার জন্য এনাফ না, আমার এর থেকে বেশি কিছু দরকার, তাহলে আপনি কাস্টমাইজ করতে পারেন। এখন আপনি যদি ফিল করেন ওরা যা দিছে এটা আপনার জন্য দরকার নাই, আপনি নিজে কিছু বানাতে চান, সেই ফ্লেক্সিবিলিটি এরিয়াও প্রোভাইড করা আছে। আপনি যদি ফিল করেন না আইডেন্টিটি ফ্রেমওয়ার্ক আমার জন্য এনাফ না, আমি নিজের মতো করে এরকম কিছু একটা বানাই নিতে চাই, সো ওইটাও আসলে প্রোভাইড করা আছে, রাইট? যেখানে ছিলাম, এছাড়াও আরো যে জিনিস আছে সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজার। এই সাইন ইন ম্যানেজার আইডেন্টিটি থেকে প্রোভাইড করা আছে। সাইন ইন ম্যানেজারকে জাস্ট ইউজার ম্যানেজারের ইনফরমেশন বলে দিতে হয়, অর্থাৎ ওর ডিপেন্ডেন্সি হচ্ছে ইউজার ম্যানেজারের সাথে। আপনি যদি ইউজার ম্যানেজার যদি বলে দেন সে আপনাকে এই
ইউজার ম্যানেজারের সাথে কমিউনিকেট করে দেন ইউজার ম্যানেজার ইউজার রেজিস্ট্রারের সাথে কমিউনিকেট করে সাইন ইন করা দিতে পারবে। তো আপনাকে সাইন ইন করানোর জন্য আলাদা কোনো কিছু লেখা লাগতেছে না। বাট আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ইউজার ম্যানেজারের দায়িত্ব সাইন ইন করানো না। ইউজার ম্যানেজারের দায়িত্ব ইউজার রিলেটেড কাজগুলো করা, ইউজার রিলেটেড যে ক্রিয়েট ইউজার অর গেট ইউজার অর ইউজারের রোলগুলো গেট করে দেওয়া, এই জিনিস কাজগুলো করবে আসলে ইউজার ম্যানেজার। বাট সাইন ইন ম্যানেজার হচ্ছে ডেডিকেটেড ফর সাইন ইন, রাইট? সো এটা আসলে আইডেন্টিটি দ্বারা প্রোভাইড করা। সো আমরা যদি এখন একটু সামারি টেনে ফেলি আমাদের যতটুকু আলোচনা হয়েছে তার এগেনস্টে, সো আমরা যেটা দেখলাম যে কিছু মডেল প্রোভাইড করা আছে আইডেন্টিটি থেকে। মডেলগুলো কি কি আছে, যে যেমন আই ইউজার, দেন আই রোল, এগুলো আসলে ইন্টারফেস, দেন আইডেন্টিটি ইউজার, আইডেন্টিটি রোল, দেন আমি যে জিনিসটা বললাম সেটা হচ্ছে যে ইউজার ম্যানেজার, user manager is dependent to user store, user store is dependent to db context. ওকে, আরেকটা এরিয়া আমি নিয়ে আসছিলাম রোল ম্যানেজার, সেম অ্যাপ্রোচ, রোল স্টোরের প্রতি ডিপেন্ডেন্ট এবং এটা আসলে ডিবি কনটেক্সটের সাথে ডিপেন্ডেন্ট। সো এরপরে আমি আরেকটা জিনিস বলছিলাম আপনাদেরকে, সেটা হচ্ছে সাইন ইন ম্যানেজার। সাইন ইন ম্যানেজার ইজ ডিপেন্ডেন্ট টু ইউজার ম্যানেজার। সো ডিপেন্ডেন্ট যে কথাগুলো বলতেছে তার মানে হচ্ছে যখন আপনি ইউজার ম্যানেজারে কোনো একটা অবজেক্ট ক্রিয়েট করবেন আপনাকে ইউজার স্টোর অবজেক্ট চিহ্ন দিতে হবে, ইউজার স্টোর যখন অবজেক্ট ক্রিয়েট করবেন ডিবি কনটেক্সট চিহ্ন দিতে হবে। আবার রোল ম্যানেজার যখন ক্রিয়েট করবেন রোল স্টোর চিহ্ন দিতে হবে, রোল স্টোর যখন ক্রিয়েট করবেন ডিবি কনটেক্সট চিহ্ন দিতে হবে। এগুলো আসলে আপনাকে বারবার করতে হবে ব্যাপারটা এমন না, অ্যাপ্লিকেশন কনটেক্সটের পার্সপেক্টিভে একবার চিহ্ন দিলেই হয়। সো অনস কনফিগার করে দিলে ও পরবর্তীতে ওইখান থেকে কাজগুলো করতে পারে। এখন এই অনস কনফিগার কিভাবে করা হয় ওই জিনিসগুলো আমি আলোচনা করে ফেলবো। সাইন ইন ম্যানেজারের কথাটাও সেম, যে একবার কনফিগার করলে আপনি সেখান থেকে বারবার ওই জিনিসটাকে ইউজ করতে পারেন। এখন আসেন আমরা আমাদের স্যাম্পল প্রজেক্ট যেটা আছে সেই স্যাম্পল প্রজেক্টে ওরা কিভাবে কাজগুলো করছে সেই জিনিসটা আগে বোঝার চেষ্টা করি। তারপরে প্রয়োজনে আমরা একটা প্রজেক্ট নিব একদম স্ক্র্যাচ থেকে, ওই প্রজেক্টে আমরা আস্তে আস্তে ইউজার রোল এগুলো অ্যাড করে দুই একটা স্যাম্পল নিজেরা দেখে ফেললাম। হ্যাঁ বলেন। এইচটিটিপি কনটেক্সট, আপনি কি এইচটিটিপি কনটেক্সট কি জানতে চাচ্ছেন? ওকে, এইচটিটিপি কনটেক্সট হচ্ছে যখন আপনি আপনার কন্ট্রোলারের এগেইনস্টে কোনো একটা রিকোয়েস্ট করতেছেন, রাইট? ওই রিকোয়েস্টটা তো কোথাও না কোথাও কোনো না কোনো কনটেক্সটে থাকতেছে। এইচটিটিপি কনটেক্সট আসলে ওই রিকোয়েস্টটা নিয়েই কাজ করে। এইচটিটিপি কনটেক্সটের কাছে আপনি ওই রিকোয়েস্ট রিলেটেড যে সকল ইনফরমেশনগুলো আছে সেই রিকোয়েস্ট ইনফরমেশনগুলো এইচটিটিপি কনটেক্সটের কাছেই পাবেন। রাইট, আইডেন্টি ক্ষেত্রে এইচটিটিপি কনটেক্সট লাগে, সেটা হচ্ছে ওইন কনটেক্সট, এইচটিটিপি কনটেক্সটের কাছ থেকে ওইন কনটেক্সট নিয়ে নেওয়া হয়। আমি আস্তে আস্তে একটু আসি ওইদিকে, হ্যাঁ আমার ফোকাস থাকি। সো আমরা যদি এখানে খেয়াল করি অ্যাকাউন্ট কন্ট্রোলার, এই অ্যাকাউন্ট কন্ট্রোলারটা আসলে যে জায়গাটা নিয়ে বসে আছে সেটা হচ্ছে যে এই প্রজেক্টের আমাদের মানে মেইন ফোকাস আসলে এই জায়গাটা। তো অ্যাকাউন্ট কন্ট্রোলারের এরিয়াটা কোথায়? এই অ্যাকাউন্ট কন্ট্রোলারে দেখবেন যে সাইন ইন ম্যানেজার আপাতত যাই, বাট এখানে আসলে অ্যাকশনগুলো কি কি আছে? অ্যাকশন দেখেন যে লগ ইন অ্যাকশন আছে, অর্থাৎ আপনি লগ ইন করাতে চান। প্রথমে অ্যালো অ্যানোনিমাস এই জিনিসগুলো আপাতত ইগনোর করতে পারি আমরা, বাট প্রাইমারিলি এখানে দেখেন লগ ইনের যে ফিচারটা আছে। সো লগ ইন এটা আসলে ভিউ, রিটার্ন ভিউ, অর্থাৎ গেটের যে অ্যাকশনটা আছে সেইটা, এটা আসলে লগ ইনের পোস্ট অ্যাকশন। এবং লগ ইনের করার সময় দেখেন সাইন ইন ম্যানেজারের হেল্প নিয়ে আসলে লগ ইন করানো হয়েছে, রাইট? আপাতত আমি ডিটেলে যাচ্ছি না, বাট আপনি জাস্ট আপনার নিউ প্রজেক্ট আপনি নিজেও আপনার সলিউশনের নিউ প্রজেক্টটা নিয়ে এক্সপ্লোর করে দেখতে পারেন ও আসলে কিভাবে কাজগুলো করছে। সো সাইন ইন ম্যানেজারের হেল্প নিয়েছে সে সাইন ইন করানোর সময়। আমরা যদি এবার আস্তে আস্তে আসি রেজিস্টার যে কাজটা আমরা করলাম, রেজিস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের গেট অ্যাকশন
এবং রেজিস্টার ক্ষেত্রে এটা আসলে পোস্ট অ্যাকশন মানে হচ্ছে কি যে আপনি যখন রেজিস্টার পেজটা পাইছেন সেখানে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিবেন, এখানে খেয়াল করে দেখেন এখানে সে আসলে ইউজার ক্রিয়েট করছে এবং সেই ইউজারের এগেইনস্টে ইউজার ম্যানেজারকে বলছে তুমি ইউজারটা ক্রিয়েট করে দাও, এটাই তো রেজিস্ট্রেশন অ্যাকচুয়ালি। সো ইউজার ম্যানেজার অ্যাকচুয়ালি আমি যদি এটা ডিটেইলে যাই, সো এটা আসলে আমার সেই ইউজার ম্যানেজার ক্লাস। সো ইউজার ম্যানেজার যদি আমি ক্রিয়েট করতে চাই, অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার যাই তাহলে আরেকটু ক্লিয়ার হবে। সো ইউজার ম্যানেজার যদি ক্রিয়েট করতে চাই তখন আমাকে যে জিনিসগুলো বলে দিতে হয় সেটা আসলে হচ্ছে ইউজার স্টোর। আমি যদিও এখানে দেখেন অনেক ও ডিটেইলিং করছে এবং আপনি কনফিউজড হয়ে যাবেন। তো আমি আমার প্রথম ফোকাস হচ্ছে আপনাকে কনফিউজ না করা, বাট আমি জাস্ট একটু কলাপস করে নেই। সো এটা আসলে আমার হচ্ছে অ্যাপ্লিকেশন রিলেটেড ইউজার ম্যানেজার, যেটা ও বানায় নিছে। সো আমি চাইলে ইউজার ম্যানেজার দিয়ে কাজটা করতে পারি, বাট যেহেতু আমি আমার নিজের ক্লাস দিয়ে কাজ করতে চাই, আমার নিজের অ্যাপ্লিকেশনের নিজস্ব আমার নিজের ক্লাস থাকবে, সেক্ষেত্রে আমি আসলে নিজের মতো অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার বানায় নিয়ে আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের ইউজার ম্যানেজারকে ইনহেরিট করে নিছি এখানে। এই কথাটুকু বুঝতে পারতেছেন কিনা দেখেন। অর্থাৎ আইডেন্টিটি ফ্রেমওয়ার্কের কাছে অলরেডি ইউজার ম্যানেজার বলে একটা ক্লাস আছে। আমি যেহেতু আমার নিজের ইউজার ম্যানেজার নিজের মতো করে ম্যানেজ করতে চাই, আমার ইউজার ম্যানেজার ক্লাসে আমার নিজের মতো করে মেথড থাকতে পারে অথবা ইউজার ম্যানেজার নিজের মতো করে প্রপার্টি থাকতে পারে, সে কারণে আমি আমার মতো করে কাস্টমাইজড একটা ইউজার অ্যাপ্লিকেশন ইউজার ম্যানেজার বানাই নিয়েছি, যাকে আমি ইনহেরিট করছি ইউজার ম্যানেজার দিয়ে। এখন আমার এই ইউজার ম্যানেজার ইনস্ট্যান্স তৈরি করতে গেলে এখানে খেয়াল করে দেখেন একটা কনস্ট্রাক্টর আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর না, যেটা আসলে তাকে প্যারামিটার হিসেবে কি পাঠাতে হচ্ছে, ইউজার স্টোর। বিকজ ইউজার ম্যানেজার বানাতে গেলে অবশ্যই আপনাকে প্রোভাইড করতে হবে ইউজার স্টোর, এবং ইউজার স্টোরের টাইপ হচ্ছে অ্যাপ্লিকেশন ইউজার, যেটা আসলে আমার ইউজার মডেলটার টাইপ। এবং পরবর্তীতে এখানে যদি খেয়াল করে দেখেন সে আসলে যে কাজটা করছে একটা ক্রিয়েট মেথড লিখছে, যাতে আমি যে কোনো সময় ইউজার ম্যানেজারটা ক্রিয়েট করতে পারি। আমি ডিটেইলিং এ না গিয়ে আমি স্ক্র্যাচ থেকে একটা প্রজেক্ট নিই বরং, বিকজ আপনারা আসলে কনফিউজ হয়ে যাবেন এক্সিস্টিং প্রজেক্ট নিয়ে আমি ব্যাখ্যা দিতে গেলে। সো এখন আমি যেটা করব, মানে আমার এই কনসেপ্টের পার্সপেক্টিভে আমি আগাচ্ছি, বাট আমি হেল্প নিব হচ্ছে স্যাম্পল প্রজেক্টের কোডগুলা অথবা যে এরিয়াগুলো আছে আমি আস্তে আস্তে ওইখান থেকে কিছু কোড এখানে নিয়ে আসবো, অথবা আমি নিজে কোড লিখবো, বাট আমি প্রতিটা জিনিস আপনাদের ব্যাখ্যা করব। সো আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি এবং এই প্রজেক্টটা হচ্ছে আমার লোকেশন দিয়ে দিই। আমি প্রজেক্টের নাম দিচ্ছি আইডেন্টিটি ফ্রম স্ক্র্যাচ। ESP.NET ওয়েব অ্যাপ্লিকেশন নিলাম এবং কে করি এমটি প্রজেক্ট নিচ্ছি, যেটা এমভিসি প্রজেক্ট হবে।